সময় বদলাচ্ছে আর সেই বদলের ছাপ পড়ছে আমাদের সবচেয়ে পরিচিত জিনিসগুলোর ওপরেও। যে ব্র্যান্ডকে আমরা এতদিন শুধুই নিত্যদিনের অভ্যাসের অংশ হিসেবে দেখেছি, সেটাই এবার ঢুকতে চলেছে একেবারে নতুন মঞ্চে, শেয়ার বাজারে। চায়ের কাপের পাশে থাকা সেই পরিচিত বিস্কুট এবার জায়গা করে নিতে পারে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতেও। প্রায় 1 শতাব্দী ধরে ভারতীয় ঘরে ঘরে নিজের জায়গা তৈরি করা পার্লে প্রোডাক্টস এখন আইপিও আনার পরিকল্পনা করছে। অর্থাৎ খুব শিগগিরই সাধারণ মানুষও এই জনপ্রিয় ব্র্যান্ডের অংশীদার হওয়ার সুযোগ পেতে পারেন। এই আইপিও নিয়ে কি জানা যাচ্ছে? খবর অনুযায়ী সংস্থাটি ইতিমধ্যেই বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে আলোচনা শুরু করেছে, যেমন কোটাক মাহিন্দ্রা ব্যাংক, জেএম ফাইন্যান্সিয়াল এবং অ্যাক্সিস ব্যাংক। 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো পরিকল্পনা আরও পরিষ্কার হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই আইপিও হবে 100% অফার ফর সেল বা ওএফএস। অর্থাৎ কোম্পানি নতুন টাকা তুলছে না, বরং প্রমোটার পরিবার, চৌহান পরিবার তাদের শেয়ার থেকে কিছু অংশ বিক্রি করবে। এখানেই একটা বড় বার্তা লুকিয়ে আছে, কোম্পানির টাকার প্রয়োজন নেই। 2025 অর্থবর্ষে কোম্পানির আর্থিক অবস্থা বেশ শক্তিশালী। প্রায় শূন্য ঋণ, 9,642 কোটি টাকার নেটওয়ার্থ, 1,000 কোটির বেশি ক্যাশ রিজার্ভ, শক্তিশালী ক্যাশ ফ্লো। অর্থাৎ আইপিও আসছে মূলত প্রমোটারদের আংশিক শেয়ার বিক্রির জন্য, ব্যবসা চালানোর জন্য নয়। এবার একটু ইতিহাসে ফিরে দেখা যাক। 1929 সালে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় এই সংস্থার যাত্রা শুরু হয়। সেখান থেকেই পার্লে নামের উৎপত্তি। প্রথমে কনফেকশনারি দিয়ে শুরু হলেও 1939 সালে তৈরি হয় প্রথম বিস্কুট পার্লে গ্লুকো। স্বাধীনতার পর এই বিস্কুটই হয়ে ওঠে স্বদেশী বিকল্প। পরে 1980-র দশকে এর নাম বদলে রাখা হয় পার্লে জি, আর সেখান থেকেই শুরু হয় আসল সাফল্যের গল্প। একসময় 5 পয়সায় বিক্রি হওয়া এই বিস্কুট বহু বছর 5 টাকা দামে পাওয়া গেছে। এমনকি আজও কম দামে সহজলভ্য হওয়াটাই এর সবচেয়ে বড় শক্তি। নিলসেন 2003 এবং 2020 সালে এটিকে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বিস্কুট হিসেবে ঘোষণা করেছিল। এটা যে কোনো ভারতীয় ব্র্যান্ডের জন্য বড় অর্জন। তবে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি, পুরনো পার্লে গ্রুপ এখন 3টে আলাদা সংস্থায় ভাগ হয়ে গেছে: পার্লে প্রোডাক্টস, বিস্কুট ও কনফেকশনারি; পার্লে অ্যাগ্রো, ফ্রুটি, অ্যাপি ফিজ; বিসলেরি ইন্টারন্যাশনাল, পানীয় জল। আইপিও আসছে শুধুমাত্র পার্লে প্রোডাক্টসের জন্য। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, ফাইন্যান্স। 2025 অর্থবর্ষে কোম্পানির রেভিনিউ ছিল প্রায় 15,568 কোটি টাকা, যা 8.5% বৃদ্ধি। কিন্তু নেট প্রফিট 39% কমে দাঁড়িয়েছে 979 কোটি টাকা। কারণ কাঁচামালের দাম বেড়ে যাওয়া, গম, চিনি, তেল এই সব কিছুর খরচ হঠাৎ বেড়ে যাওয়ায় কোম্পানির খরচও বেড়েছে প্রায় 14.65%। সমস্যা হলো পার্লে মূলত কম দামের বিস্কুট বিক্রি করে, ফলে দাম বাড়ালে বিক্রি কমে যেতে পারে। ফলে খরচ বাড়লেও দাম পুরোপুরি বাড়াতে পারেনি কোম্পানি। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ। এছাড়াও রয়েছে মন্ডেলিজ ইন্ডিয়া, আইটিসি লিমিটেড। ব্রিটানিয়া এগিয়ে কারণ তাদের প্রিমিয়াম প্রোডাক্ট বেশি, ফলে লাভের মার্জিনও বেশি। এবার আসি প্রতিযোগিতার কথায়। এই জায়গাতেই পার্লে নতুন স্ট্র্যাটেজি নিয়েছে, প্রিমিয়ামাইজেশন। 2017 সালে চালু করা হয় পার্লে প্ল্যাটিনা ডিভিশন। হাইড অ্যান্ড সিক, মিলানো, নিউট্রিক্রাঞ্চ এই প্রোডাক্টগুলো তুলনামূলক বেশি দামের এবং বেশি লাভজনক। বর্তমানে প্রিমিয়াম সেগমেন্ট থেকে আসে প্রায় 14 থেকে 15% আয়। লক্ষ্য এটা থেকে বাড়িয়ে 20 থেকে 25% করা। এবার আসি নতুন যুগের বড় পরিবর্তনে, কুইক কমার্স। আজকের দিনে জেপ্টো, ব্লিঙ্কিট, সুইগি, ইনস্টামার্ট এই অ্যাপগুলো মিলেই 70 থেকে 75% ই-গ্রসারি অর্ডার নিয়ন্ত্রণ করছে। এই বাজার বছরে 70 থেকে 80% হারে বাড়ছে। পার্লে এখন ডিজিটাল মার্কেটিং বাড়াচ্ছে, এআই ব্যবহার করছে, যাতে নতুন প্রজন্মের গ্রাহকদের কাছে পৌঁছানো যায়। শুধু বিস্কুট নয়, ডাল, স্ন্যাক্স এইসব সেগমেন্টেও ঢুকছে কোম্পানি। লক্ষ্য 20,000 কোটি টাকার ব্যবসা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই আইপিওতে কি বিনিয়োগ করা উচিত? সত্যি বলতে এখনই চূড়ান্ত উত্তর দেওয়া কঠিন, কারণ ডিআরএইচপি এখনও আসেনি, প্রাইস ব্যান্ড জানা যায়নি, ভ্যালুয়েশন পরিষ্কার নয়। তবে কিছু বিষয় পরিষ্কার, এর ভালো দিক হলো শক্তিশালী ব্র্যান্ড, গ্রামীণ বাজারে দখল এবং ঋণমুক্ত কোম্পানি। আর চ্যালেঞ্জ হলো লাভ কমছে, কাঁচামালের খরচ বাড়ছে, আর এরই সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে। অর্থাৎ বলা যায় এটা শুধু একটা আইপিও নয়, একটা আবেগের গল্প। যে বিস্কুট আমাদের শৈশবের অংশ, সেটাই এবার স্টক মার্কেটের অংশ হতে চলেছে। আগামী দিনে এই আইপিও কতটা সফল হবে সেটা নির্ভর করবে মূলত দাম এবং বাজার পরিস্থিতির ওপর। তবে একটা কথা বলা যায়,
এই তালিকায় নাম উঠলে এটা শুধু একটা সাধারণ কোম্পানি থাকবে না, বরং বিনিয়োগের দুনিয়ায় ভারতীয় জীবনের একটা অংশ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা, রিচার্জের দাম বেড়েছে 10% থেকে 27% পর্যন্ত। আগে যে প্ল্যানে কম খরচে কাজ চলত, এখন সেই একই সুবিধার জন্য দিতে হচ্ছে অনেক বেশি টাকা। প্রশ্ন উঠছে, কেন এই হঠাৎ দাম বৃদ্ধি, আর এর প্রভাব কতটা পড়ছে সাধারণ মানুষের পকেটে? 2024 সালে জুলাই মাস থেকেই দেশের 3 বড় টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া একযোগে তাদের ট্যারিফ বাড়িয়েছে। উদাহরণ হিসেবে ধরা যাক, আগে 28 দিনে 1.5 GB ডেটা প্ল্যান যেখানে ছিল 239 টাকা, সেটা এখন প্রায় 299 টাকা। আবার 2 GB ডেটা প্ল্যানের ক্ষেত্রে খরচ আরও বেড়ে 349 টাকা পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ একই পরিষেবার জন্য এখন বাড়তি 50 থেকে 100 টাকা গুনতে হচ্ছে। এই দাম বাড়ানোর পেছনে প্রধান কারণ কি? প্রথমত, টেলিকম কোম্পানিগুলো এখন 5G পরিষেবার বিশাল বিনিয়োগ করছে। এই নেটওয়ার্ক তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল। সেই খরচ তুলতে গিয়েই তারা গ্রাহকদের ওপর চাপ বাড়াচ্ছে। দ্বিতীয়ত, কোম্পানিগুলোর লক্ষ্য এখন ARPU বা প্রতি ব্যবহারকারীর গড় আয় বাড়ানো। সহজ ভাষায়, কম গ্রাহক থেকেও বেশি আয় করতে চায় তারা। তৃতীয়ত, বাজারে প্রতিযোগিতা এখন অনেক কমে গেছে। আগে যেখানে একাধিক সংস্থা ছিল, এখন মূলত 2 থেকে 3টি বড় সংস্থা বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে দাম বাড়ানো তাদের পক্ষে সহজ হয়েছে। এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়েছে প্রিপেইড ব্যবহারকারীদের ওপর। যারা মাসে মাসে ছোট রিচার্জ করতেন, তাদের জন্য খরচ হঠাৎ বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কম দামের প্ল্যানগুলো বাজার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে গ্রাহকদের বাধ্য হয়ে বেশি দামে প্ল্যান নিতে হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে 5G পরিষেবাকে কেন্দ্র করে। আগে কম দামের প্ল্যানেও 5G ব্যবহার করা যেত, কিন্তু এখন বেশিরভাগ কোম্পানি শর্ত দিয়েছে দিনে অন্তত 2 GB ডেটা প্ল্যান না নিলে 5G সুবিধা পাওয়া যাবে না। ফলে যারা 5G ব্যবহার করতে চান, তাদের আরও বেশি খরচ করতে হচ্ছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বেড়ে গেছে। মাসিক বাজেটে চাপ পড়ছে। ডেটা ব্যবহার কমাতে বাধ্য হচ্ছেন অনেকেই। গ্রামীণ ও নিম্ন আয়ের ব্যবহারকারীরা বেশি সমস্যায় পড়ছেন। বিশেষ করে যাদের জন্য মোবাইল শুধু যোগাযোগের মাধ্যম নয়, কাজেরও মাধ্যম, তাদের জন্য এই দাম বৃদ্ধি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে এই পরিস্থিতিতে কিছু উপায় আছে খরচ কমানোর। প্রথমত, নিজের ডেটা ব্যবহার বুঝে প্ল্যান বেছে নেওয়া খুব জরুরি। অনেকেই অপ্রয়োজনীয় বড় প্ল্যান নিয়ে ফেলেন। দ্বিতীয়ত, লং টার্ম বা বার্ষিক রিচার্জ করলে কিছুটা সাশ্রয় হতে পারে। তৃতীয়ত, রিচার্জ করার আগে বিভিন্ন প্ল্যান তুলনা করে নেওয়া দরকার। আগামী দিনে কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, টেলিকম সেক্টর এখন প্রফিট ফোকাস পর্যায়ে ঢুকেছে। অর্থাৎ আর সস্তা ডেটার যুগ হয়তো শেষের দিকে। ভবিষ্যতে আরও 10 থেকে 20% দাম বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একই সঙ্গে নতুন কিছু পরিবর্তনও আসতে পারে। শুধুমাত্র কল ও SMS এর জন্য সস্তা প্ল্যান, ডেটা ব্যবহারকারী অনুযায়ী কাস্টম প্ল্যান, আরও স্বচ্ছ মূল্য নির্ধারণ। সব মিলিয়ে বলা যায়, মোবাইল রিচার্জ এখন আর আগের মতো সস্তা নয়। 5G যুগে ঢুকতে গিয়ে গ্রাহকদেরই বহন করতে হচ্ছে বাড়তি খরচ। শেষ প্রশ্ন, এই দাম বৃদ্ধি কি থামবে, নাকি ভবিষ্যতে আরও বাড়বে? উত্তরটা নির্ভর করছে বাজারে প্রতিযোগিতা, সরকারের নীতি এবং প্রযুক্তির ওপর। তবে আপাতত একটাই বাস্তব, মোবাইল ব্যবহার করতে গেলে এখন একটু বেশি খরচের জন্য প্রস্তুত থাকতেই হবে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।